নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের স্টাডি বাংলা 360 চ্যানেলে। তো এই চ্যানেলে আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস ক্লাস 2 নম্বর ক্লাস করছি। তো এইখানে আমরা বেস্ট ম্যাথ মানে অঙ্ক কোশ্চেনগুলো নিয়ে আমরা পুরো ম্যাথটা রিভিশন করে দেবো। যদি তোমরা এখন অবধি কিছু না করে থাকো তাহলে তোমরা এই ক্লাসটা দেখতে পারো, এতে তোমাদের পুরো রিভিশন হয়ে যাবে ম্যাথের। তো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি আছে। আর হ্যাঁ, এই যে আমরা করব যে ম্যাথগুলো, সেগুলো কিন্তু খুব শর্টকাট টেকনিকে করব। তো দেখো, রাজা একদিনে একটি কাজের 1/3 অংশ করেন। বিক্রম রাজা থেকে 50% বেশি কাজ করেন। বিক্রম একা কাজটি কতদিনে শেষ করতে পারবেন? তাহলে দেখো, রাজাকে আমি আট দিয়ে ডিনোট করছি। তাহলে রাজা করেন 1/3 অংশ কত? একদিনে। স্বাভাবিকভাবে যদি এক অংশ কত দিনে করবে? এক অংশ করবে 3 দিনে। ঠিক আছে, ওকে। এবার কি বলেছে? বিক্রম রাজা থেকে 50% বেশি কাজ করেন। তাহলে দেখো, 50% মানে আমরা কত জানি? 1/2। তাহলে 2-এ কে বেড়েছে? 1 বেড়েছে। তাহলে বিক্রমের কাজের এফিসিয়েন্সি 3 যদি হয়, তাহলে রাজার কাজের এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা হবে 2। এবার একটা কি জিনিস, যে এই এফিসিয়েন্সি রেশিওর উল্টোটাই হয় তাদের কাজের দিনের পরিমাণ। তাহলে এই এফিসিয়েন্সি রেশিও যদি 3:2 হয়, তাহলে দিনের মানে ডেজের এফিসিয়েন্সি হবে 2:3। এটা সবসময় উল্টে যাবে। তাহলে দেখো, বলেই দিয়েছে যে রাজা 3 দিনে একটি কাজ করে। এখানে রাজা দেখো এই 3 দিনে কাজ করে। তাহলে বিক্রম কত দিনে করবে? 2 দিনে। অপশন বি হবে সঠিক অ্যান্সার। আশা করেছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 1/2:3/5। তো 5 বছর পরে ব্যবসায়ীটির 22,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তো দেখো, এ আর বি এর যদি অনুপাত আমরা দেখি মূলধনের, তাহলে কত? 1/2 আর এটা 3/5। এই নিচের যে বাই আছে এগুলোকে আমরা রাখবো না, তাহলে উভয় দিকে আমরা কি করব? 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে একে যদি 10 দিয়ে গুণ করি, একে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে অনুপাতটা কত পাবো? 5:6। এবার দেখো, এই 5:6 অনুপাতে কিন্তু তাদের মূল মানে তাদের লভ্যাংশটা ভাগ যাবে। তাহলে এর ক্ষেত্রে 5, বিয়ের ক্ষেত্রে 6, টোটাল যদি অনুপাত যোগ করি কত হচ্ছে? 11 ইউনিট। তাহলে 11 ইউনিট সমানই কত? 22,000। তাহলে এ কত টাকা পাবে? 1 ইউনিট সমান কত হবে? 11 দোকানে 22, 2,000। এদিকে কেটে যাচ্ছে 2 দিয়ে। তাহলে এ পাবে দেখো 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান কত? 10,000। 1 ইউনিট যদি 2,000 হয়, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি, 10,000। নেক্সট, একটি সংখ্যা 16,075-কে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল হয় 167 এবং ভাগশেষ হয় 43। তাহলে এক্স এর মান কত? তো দেখো, এখানে 160-75-কে এক্স দিয়ে ভাগ করলে এই যে 167 ভাগফল পাই এবং 43 ভাগশেষ পাই। তাহলে কি হয়, আমরা যখন কাউকে কোনো কিছু দিয়ে ভাগ করি, এখানে এক্স দিয়ে ভাগ করেছি, সেটা ইনটু ভাগফল। এখানে ভাগফল কত আছে? 167 প্লাস ভাগশেষ, এটা সমানই হয় ভাজ্য। তাহলে এখানে ভাজ্য কি আছে? যেটা ডিভিডেন্ড আর কি, মনে হয় এটা বাংলাতে ভাজ্যই বলে, 160/75। তো দেখো, তোমরা সকলেই বুঝতে পেরেছ। এবার কি করব আমরা? 167 সমান 43কে যদি আমি এইদিকে নিয়ে আসি, তাহলে এটা থেকে মাইনাস হয়ে যাবে 160/75 থেকে।
তাহলে এটা থেকে যদি মাইনাস হয় তাহলে কত হচ্ছে 3 আর 2 5, 4 আর কত 7, 3 7 160। এবার কি করবে তোমরা, এবার দেখো এখানে কিছু আমাদের শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে হবে, নচেত তোমরা পরীক্ষা হলে অনেক টাইম নষ্ট হবে। তো দেখো এখান থেকে আমি শর্টকাটে কীভাবে বের করব, ইউনিট ডিজিট ধরে সাথের সাথে যদি দেখো এক্স এর মান এখানে যদি 90 বসাও, দেখো সাথে সাথে শূন্য যোগ করে লাস্টে কিন্তু শূন্য আসবে। যদি 91 বসাও এক্স এর জায়গায়, তাহলে 91 সাথে 167 গুণ করে দেখো এখানে যদি 91 দিই, এই যে ইউনিট ডিজিট, তাহলে এক এক ইন্টু 7 7 আসছে, কিন্তু এখানে 7 আসে নাই। ঠিক আছে, সেরকমভাবে আমাদেরকে দেখতে হবে যে কোনটা দিয়ে এখানে 2 আসছে। তারপর দেখো এখানে যদি 97 বসাই, 7 বসাই এখানে, 7 7 49 নেই এখানে, তাহলে একমাত্র এখানে 96 বসবে এক্সের জায়গায়, তবেই কিন্তু এটা কাটাকাটি যাবে। ঠিক আছে, কারণ কি এই 96 এর 6 সাথে 42, তবেই কিন্তু 42-এর লাস্টে 2টা আসছে। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো, এক্স সমান 96। আর না হলে তোমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করতে হলে এবার দেখো তোমরা কীভাবে ভাগ করবে, দেখো 167 প্রথমে তোমাদেরকে এই 4টা ধরে ভাগ করতে হবে, তাহলে প্রথমে 9 দিয়ে যাবে, তাহলে তুমি 9 দিয়ে যদি গুণ করো তাহলে কত আসে দেখো, 7 9 63, 3 হাতে গেলো 6, 6 9 54, আর 6 60 শূন্য হাতে গেলো 6, 9 একে 9 আর 6 15, তাহলে 1503, তাহলে 3 3 মিলে গেল 0 5 100 3 2, এটা হচ্ছে কার দ্বারা, 9 দ্বারা। এবার দেখো 6 দিয়ে হবে, 6 7 42 2, 6 6 36, সরি 6 2 6 6 36 আর 4 40, আর 6 6 4 10, তাহলে মিলছে না কেন এটা, আচ্ছা 1503, এখান থেকে 3 বাদ দিয়ে এখানে 0 আসবে, সরি। তো দেখো এখানে মিলে যাচ্ছে 96, তাহলে তোমাদেরকে এরকম করে ভাগ করতে হবে, কিন্তু আমি যেভাবে বললাম সেগুলো শর্টকাটে বেরিয়ে যাবে, এক্স সমান কত পাবে 96। বুঝতে পারলে, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নতে। আর হ্যাঁ, যেটা সূত্রটা আমি বলতে চাইছিলাম সেটা তোমাদেরকে বলে দিই। এখানে দেখো কি হয়, ভাজ্য সমান হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এখানে ভাজ্য হচ্ছে এই যে 160 75, ঠিক আছে, ভাজক হচ্ছে এক্স, ভাগফল তো দেওয়াই আছে 167, ভাগশেষ দেওয়া আছে 43। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আর দেরি না করে আমাদের পরের কোশ্চেনে যাই। নিম্নলিখিত 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 41 দ্বারা বিভাজ্য? তো এখানে কোনো শর্টকাট কিছু নেই, এটা তোমাকে ভাগ করেই দেখতে হবে। তো প্রথম থেকে শুরু করি আমরা, 1 0 0 4 5, একে যদি 41 দিয়ে ভাগ করি, তো দেখো প্রথমে কত 2 দিয়ে যাবে, 41 ইন্টু 2 82, 2 এক কত 10 8 10, 9 কত 10 1 10, এখানে কত বসবে 4। এবার দেখো কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, তাহলে 4 একে 4, 4 4 16, 4 4 0, 6 কত দেয় 2 8, 5, 5 দিয়ে যাবে 205। তো দেখো এখানে 145 মানে 10,045 হচ্ছে 41 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কিছু কথা এখানে মন দিয়ে শোনার আছে। বলছি 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, আচ্ছা বৃহত্তম সংখ্যা বলেছে, তো এখানে বৃহত্তম হবে না, এখানে হবে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তো যে কথাটা আমি বলছিলাম, দেখো 1045 হচ্ছে যদি 41 দ্বারা বিভাজ্য যায়,
তাহলে এর থেকে যে ছোটোগুলো আছে সেগুলিকে আমরা ভাগ করে দেখবো। এদের থেকে ছোটো তো 25 আছে, 41 আছে, তাহলে আমাদেরকে কি এগুলো ভাগ করে দেখতে হবে এটা বটে কিনা। কিন্তু আমি এখানে একটা কমন সেন্স ইউজ করব। কি, 1045 যদি 41 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এর থেকে ছোট কোন সংখ্যা 41 দ্বারা বিভাজ্য হবে, এর থেকে 41 বাদ দেবো যে সংখ্যাটা সেটাই হবে, অর্থাৎ 10,004। এটা এখানে অপশানে নাই, সেই জন্য আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। বুঝতে পেরেছো? এগুলো আমার চেক করার কোনো দরকার নাই। যে কোনো সংখ্যা ধরে নাও যে আমি 10 দ্বারা বিভাজ্য করছি, ধরো 80কে, 80 আগে ঠিক 10 দ্বারা বাদ দেবো যে সংখ্যাটা আসবে 70, সেটা বিভাজ্য যাবে, এবং 80 পরেও ঠিক 10 দ্বারা যোগ করব 90, সেটা দ্বারা 10 দ্বারা বিভাজ্য যাবে, মানে ভাগ করা যাবে। মাঝখানে কিন্তু কোনো সংখ্যা যোগ ভাগ করা যাবে না 10 দ্বারা। তো সেই সূত্র কাজে বা সেই ট্রিক্সটা কাজে লাগিয়ে আমি কিন্তু এটা তোমাদেরকে বলছি, যখন দেখলে যে 45 ভাগ চলে যাচ্ছে তখন এগুলো কোনো মতেই যাবে না, একমাত্র 10,004 অথবা এর সাথে আবার 41 যোগ করে যেটা হবে সেটাই। নেক্সট, মোট 480 টাকা 100 জন ছেলে এবং কয়েকজন মেয়েদের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রত্যেক ছেলের ভাগ 3 টাকা 60 পয়সা এবং প্রত্যেক মেয়ের ভাগ 2 টাকা 40 পয়সা হলে মেয়েদের সংখ্যা কত? তো দেখো, এখানে ধরে নেব আমি যে মেয়েদের সংখ্যা কত, এক্স। ওকে, তাহলে ছেলেদের সংখ্যা কত হবে? ছেলেদের সংখ্যা হবে 100 মাইনাস এক্স। এখন যে একটা সবসময় আমরা একটা রিলেশন গঠন করি যেটার মাধ্যমে অ্যান্সার বের হয়। তো দেখো, এক্সটা মেয়েদের ভাগ কত, 2 টাকা 40 পয়সা, তাহলে এক্স ইন্টু 2 টাকা 40 প্লাস 100 মাইনাস এক্স ইন্টু 3 টাকা 60 পয়সা সমানই কত, কত বলেছে, 480 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এবারে যদি আমি দুদিকেই 10 দিয়ে গুণ করে দিই তাহলে আমার এই পয়েন্টগুলো উঠে যাবে। তাহলে এখান থেকে হবে 24x প্লাস 3600 সরি 3600, মানে এখানে পয়েন্ট উঠে গেলে এটা 3600 হয়ে যাবে, মাইনাস 36x, যেহেতু 10 দিয়ে মানে বাঁ দিকে গুণ করছি তাই ডান দিকেও গুণ হবে, অর্থাৎ 4800 হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমার করার আগে তোমরা আগে নিজে থেকে করবে, তারপর আমার অ্যান্সারটা দেখবে। তো দেখো, আমি যদি এক্সটাকে ডান দিকে নিয়ে যাই, তো দেখো এখানে 24 মাইনাস 36, আচ্ছা সরি আমি পড়তে ভুল করেছিলাম। এখানে দেখো আছে যে 100 জন ছেলে, আমি টোটাল 100 জন ছেলে মেয়ে ভেবেছি, তাহলে যদি 100 জন ছেলে হয় তাহলে কি হবে, এটা একটু আমি পড়তে ভুল করেছি। দেখো 100 জন ছেলে যদি হয় তাহলে মেয়ে আমি ধরলাম এক্সটাই আছে, তাহলে এখানে কত হবে, 100 ইন্টু 3.60। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওপরে যদি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিকটা ডান দিকে চলে যাবে, তার 24x হবে। এখানেও এর সাথে 10 দিয়ে গুণ করলে এখানে কত হবে, 3600 হবে, আর এখানে গুণ করলে 4800 হবে। তাহলে দেখো 24x সমান কত আসছে, 3600 যদি ডান দিকে চলে যায় তাহলে 24x সমান কত আসছে, 4800 মাইনাস 3600 অর্থাৎ 1200। ঠিক আছে, তাহলে এক্স সমান কত আসছে, এখান থেকে এক্স সমান আসছে 50। কী করে আসছে, 1200/24, 12 দুগুণে 24, 2 50, 50। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপশন ডি। নেক্সট, এ 100 মিটার 27 সেকেন্ডে দৌড়াতে পারে এবং বি 30 সেকেন্ডে দৌড়াতে পারে, এ বিকে কত দূরত্বে পরাজিত করবে?
তো দেখো, তোমরা সবসময় মনে রাখবে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, স্পিড মানে হচ্ছে গতিবেগ, আর টাইম মানে হচ্ছে সময়। এটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করা যায় যে ডিস্টেন্স কার সাথে ভ্যারি করে, স্পিডের সাথে আর টাইমের সাথে, যদি বাকিগুলো কনস্ট্যান্ট থাকে। যদি এটা কিছু বুঝতে পারলে ভালো কথা, না বুঝতে পারলে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এর মানে হচ্ছে যে ডিস্টেন্সের যা রেশিও থাকবে স্পিডেরও তাই রেশিও থাকবে যদি টাইমটা যদি সেম থাকে, বা ডিস্টেন্সে যা রেশিও থাকবে টাইমের সেই রেশিও থাকবে যদি স্পিডটা কনস্ট্যান্ট থাকে, মানে স্পিডটা যদি সেম থাকে। এখানে দেখো কি বলেছে, 27 সেকেন্ডে দৌড়াতে পারে এবং বি 30 সেকেন্ডে দৌড়াতে পারে। তাহলে এ আর বি এর গতিবেগ দেখো সেম আছে, ওদের গতিবেগ কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এ আর বি এর টাইমের রেশিও কত? এ কত সেকেন্ডে দৌড়াতে পারে? 27। আর বি দৌড়াতে পারে 30 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে দেখো এই রেশিওটা কত হচ্ছে, 9:10, 3 দিয়ে কাটাকাটি হলো। তাহলে এ আর বি এর মধ্যে সময়ের অনুপাত হচ্ছে 9:10। ঠিক আছে, তাহলে স্পিডের রেশিও কী হবে? স্পিডের রেশিও হবে উল্টোটা, 10:9। তাহলে স্পিডের যে রেশিও যদি 10:9 হয়, তাহলে ডিস্টেন্সের রেশিও স্পিডের রেশিও সমান হবে যখন টাইমটা স্থির থাকবে। তাহলে ডিস্টেন্সের রেশিও কত হবে? 10:9 হবে। এবার দেখো এই 10 ইউনিট সমান কত? 100 মিটার। 10 ইউনিট সমান করছো 100 মিটার। তাহলে এখানে গ্যাপটা কত? 1 মিটার, 1 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান কত? 10 মিটার। তাহলে এ বিকে 10 মিটার দূরত্বে পরাজিত করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, একটি মোবাইল এবং একটি ল্যাপটপের মূল্য একসাথে 35,000 টাকা। ল্যাপটপটির দাম যদি মোবাইল দামের 1.5 গুণ বেশি হয় তাহলে মোবাইলের দাম কত? ধরো মোবাইলের দামটা হচ্ছে 100, তাহলে ল্যাপটপের দাম কত হবে? 150, 1.5 গুণ বেশি। তাহলে বলেছে যে দুটি মূল্যের একসাথে, অর্থাৎ 250 ইউনিট সমান 35,000, তাহলে 1 ইউনিট সমান হবে, আর এটা কত? 100 ইউনিট সমান কত? এবার থেকে কী করবো, আমরা ডাইরেক্ট লিখবো, ডাইরেক্ট এই সেন্সে লিখবো যে 1 ইউনিট ওসব ছেড়ে দাও। এবার তোমাদেরকে একটা ট্রিক শেখাচ্ছি যে এটা অনেক টাইম বাঁচাবে, তোমরা দেখে নিও। ধরো 250 ইউনিট সমান 3,500 যদি হয়, 35,000 যদি হয়, তাহলে 100 ইউনিট সমান কত হবে? যেটা বার করতে হবে, অর্থাৎ 100 ইউনিট বার করতে হবে, তাহলে 100টা উপরে থাকবে, এবং যেটা উপরে আছে সেটা উপরেই থাকবে, এবং যেটা বলে দিয়েছে সেটা সবসময় নিচে থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো 0 0 কেটে গেল, 4 25 100, তাহলে দেখো 0 0 আর 4 3 120, 4 5 20 2, অর্থাৎ 14,000 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 631-এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো তোমাদেরকে স্কোয়ার অবশ্যই মনে রাখতে হবে। তো দেখো 631-এর কাছাকাছি স্কোয়ার কত? 25, 600, 25 25 625, তারপর কত? 676, অর্থাৎ এখান থেকে বাদ দাও, এটা 26 স্কোয়ার। 1 আর কততে 6, 5 6, 3 আর কততে 7, 4 7, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 45। নেক্সট, প্রথম 5টি 3-এর গুণিতকের গড় কত? খুব সোজা অঙ্ক। ধরো 3, 6, 9, 12, এগুলো 3-এর গুণিতক। কত দূর? 5টি, 15 বাই 5। গুণও করে নিতে পারো, আবার এটা 3 কমনও নিতে পারো।
একবার গুণ করে নিচ্ছি, 15 × 12 27 আর 9 36 আর 6 42 আর 3 45 বাই 5 সমান হচ্ছে 9। অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, কত টাকা 60% সমান 90 টাকার 250/3% সমান? তো ধরো এখানে x টাকা, তাহলে x এর 60% মানে 6/10, শূন্য শূন্য কেটে দিলাম, যদি না বুঝতে পারো তাহলে লাগিয়ে দিচ্ছি শূন্য আরেকটা। 90 টাকার 250/3% মানে 250/300, ঠিক আছে। তো দেখো কাটাকাটি করলে কি আসছে, শূন্য শূন্য কেটে দিলাম, এখানকার শূন্য কেটে দিলাম, 3 3 9 কেটে দিলাম, 6 0 কেটে দিলাম, 3 2 6, ওকে, আর 2 5, তাহলে শুধু এখানে 5 রয়েছে আর এখানে 25 আছে, তাহলে x সমান দুটো গুণ হলে কত হবে, 5 × 25 125। নেক্সট, একটি ট্রেন 12 মিনিটে 30 কিমি/ঘন্টা গতিতে চলে এবং পরবর্তী 8 মিনিটে 35 কিমি/ঘন্টা গতিতে চলে, ট্রেনটির গড় গতি কত? আচ্ছা, তো তোমরা মনে রাখবে যে গড় গতি বললে টোটাল ডিস্টেন্স, খাতা লিখে নিতে পারো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ওকে। তাহলে 12 মিনিটে 30 কিমি/ঘন্টা গতিতে চলে, নিচে টোটাল টাইমটা চলে এলো, কত এলো, 12 আর 8 20 মিনিট, ঠিক আছে। এবার দেখো 60 ঘন্টায় যায় 30 কিমি, 30 কিমি/ঘন্টা মানে কত, 60 ঘন্টায় যায় 30, তাহলে 12 মিনিটে কত যাবে, সরি 60 মিনিটে যায় 30 কিমি, তাহলে 12 মিনিটে যাবে কত, কি বলেছিলাম, 30 × 12/60, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, 6 কিমি, তাহলে টোটাল ডিস্টেন্সে প্রথমটা হবে 6 কিমি, তারপরে দেখি 8 মিনিটে কত যায়, 35 কিমি/ঘন্টায়, সেম 60 মিনিটে যদি যায় 45 কিমি, তাহলে 8 মিনিটে কত যাবে, 45 × 8, নিচে 60 হবে, 15 3 15 4, 4 2 8, এটাও 3 2 6 হবে। এখানে নিয়ে যে 20 মিনিট সেটাকে ঘন্টায় করবো, তাহলে 20/60 হবে, তাহলে এটা হবে গড় গতি, যেটা বার করছি কত আসবে, এই দুটো আমরা রাফে করব, ঠিক আছে, এই দুটো আমরা রাফে করেছি। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম সমানই গড় গতি, সমান 6 + 6/20/60, অর্থাৎ 12, এদিকে কেটে যাবে 3, 1/3, তাহলে 3টা উপরে চলে আসবে, 12 × 3/1, অর্থাৎ 36, অপশন এ। নেক্সট, দুটি সংখ্যার গড় 7 এবং সংখ্যাদ্বয়ের গুণফল 24 হলে সংখ্যাদ্বয় কি কি? তো দেখো প্রথম আমরা এইরকম প্রশ্ন প্রথমে দেখব যে কোন দুটি সংখ্যার গড় 7 হচ্ছে। দেখো 10 আর 3 13, 4 আর 9 13, 5 আর 3 8, 2 ভাগ করলে 7 গড় হচ্ছে না, 12 দিয়ে 14, তাকে 2 দিয়ে ভাগ করলে 7 হচ্ছে। আমি চোখ বন্ধ করে বলে দেবো যে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরেও দেখি সংখ্যাদ্বয়ের গুণফল 24, 12 দুগুণে 24, ঠিক আছে। এগুলোকে বলে মেথড অফ ইন্সপেকশন, মানে চোখে দেখে যে অ্যান্সারগুলো করে দেওয়া যেতে পারে সেগুলোকে আমরা এই মেথড অফ ইন্সপেকশন দ্বারা করব, যে যাতে তোমাদের সময় বাঁচবে, এরকম প্রশ্ন আসবে। বর্তমানে এ বি সি এর বয়সের অনুপাত 4:7:9, 8 বছর পরে তাদের মোট বয়স হবে 56 বছর, সি এর বর্তমান বয়স কত? তো দেখো তাদের বর্তমান বয়সে টোটাল যোগফল, এগুলো একটা ইউনিট ধরি, 4 ইউনিট, 7 ইউনিট বা 9 ইউনিট, তাহলে টোটাল এজ কত হচ্ছে বর্তমানে, 9 এর সাথে 16 আর 4 20 ইউনিট, ঠিক আছে।
তো এই 20 ইউনিট সমান হবে কত? দেখো 8 বছর পরে তাদের মোট বয়স, অর্থাৎ মোট বয়স হবে 8 বছর পরে 56 মাইনাস 3 8 24, 8 বছর আগে, এটা 8 বছর পরে কত বলছে, তাহলে এখনকার বর্তমান বয়স কত হবে? এখান থেকে 3 8 24 বছর বাদ দিতে হবে। ভালো করে বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছো, নাহলে ভাববে। 56 বছর থেকে আমরা 3 জনের 8 বছর করে যদি যোগ করি, 3 8 24 হয়, সেটা যদি বাদ দিই তাহলে বর্তমান বয়স পাবো। তাহলে এখন বর্তমান বয়স সমান 20 ইউনিট, তাহলে টোটাল কত হয়ে যায়? 4 আর 2 6 আর 2 আর 3 5, 20 ইউনিট সমান 32 আসছে। তাহলে 1 ইউনিট সমান কত আসছে? 5 আর 20 4 8, 8/5। তাহলে সি এর বর্তমান বয়স কত বলেছে? সি এর বর্তমান বয়স 9, তাহলে অর্থাৎ 9 ইউনিট সমান 8/5 ইন্টু 9, 9 72/5। এখানে অপশন ডি হবে, উপরে কোনোটিই নয়। নেক্সট, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 35 বছর। 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 4 গুণ। বর্তমানে পুত্রের বয়স কত? তো দেখো, পিতা ড্যাড সন লিখি। 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ 4 গুণ মানে তাদের রেশিওটা কত হবে? সবসময় রেশিও বের করবো। পিতা পুত্রের বয়স হলে আমরা আগে রেশিও করবো, খুব সহজে করতে পারবে। রেশিও হবে 4:1, 5 বছর আগে এটা। বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। আচ্ছা, তাহলে দেখো, বর্তমানে যদি পিতা পুত্রের বয়সের সমষ্টি 45 বছর হয়, তাহলে 5 বছর আগে তাদের সমষ্টি কত ছিল? আগের যে অঙ্কটা করলাম কি করবো, 5 5 10 বছর যোগ হয়েছে বর্তমানে, তাহলে 5 বছর আগে কত ছিল? 35 ছিল। তাহলে এই যে 4 ইউনিট আর 1 ইউনিট, এটা যদি ইউনিট ধরি, তাহলে তো তাদের বয়স ছিল 45 মাইনাস 10, অর্থাৎ 35। তাহলে এখান থেকে 1 ইউনিট সমান কত? 7। তাহলে বর্তমানে পুত্র বয়স কত? তাহলে ও আগের পুত্রের বয়স কত ছিল? 1 ইউনিট, অর্থাৎ 7 বছর। বর্তমানে +5 হবে, 12 বছর। টোটাল সঠিক অ্যান্সার হবে অপশান এ, 12। নেক্সট, যদি এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি হয়, তাহলে বি এর আয় এর আয়ের শতকরা কত % কম? 20% মানে কত? এখানে এ লিখবে, এখানে বি লিখবে। 20% সমান কত? 1/5। এটা কত? এটা দিয়ে চোখে মনে মনে ভাববে, এটা 1/5। তাহলে কি বলেছে? এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি, তাহলে এর আয় যদি 6 হয়, বি হবে 5। তাহলে দেখো, বি এর আয় এর আয়ের থেকে শতকরা কত কম? 1 কম। কার মধ্যে কম? 6 এর মধ্যে কম। তাহলে অ্যান্সার হবে, এরমভাবে আমি করি, ঠিক আছে, 6/1 ইন্টু 100। বুঝতে পারলে? কার মধ্যে কম, কত কম। তাহলে এখান থেকে অপশন আসবে 16.66%, অপশন বি। নেক্সট, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, এটা একটা সূত্র মনে রাখবে, ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল 400% হবে, বা 4 গুণ হবে। 400%ই ধরে রাখো। ক্ষেত্রফল আগে যদি 100% থাকে, এখন হবে 400%। তাহলে দেখো কত পার্সেন্ট বেড়েছে? 300% বেড়েছে, বা 3 গুণ বেড়েছে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। দুশো 76 সেন্টিমিটার দৈর্ঘ্য, 204 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি ক্ষেত্রকে সর্বনিম্ন কতগুলি বর্গাকার পাথরের টুকরো দ্বারা বাঁধানো যাবে? তো দেখো, সরি, অ্যান্সারটা আগেই চলে এসছে। তো দেখো, এখানে আমাদের কি করতে হবে? এই 276 এবং 204, এই প্রস্থ বিশিষ্ট, মানে এদের আমাদের গসাগু বের করতে হবে। তাহলে এদের গসাগু বার করতে হলে আমরা কী করে বের করব? তো দেখো, 4 2 6 আর 6 2
8 আর 7 15, 3 দেওয়া যাচ্ছে, আবার এদিকে 2 দেওয়া যাচ্ছে। 12 দিয়ে দেখিনি আমরা আগে। 276, 204, 12 দুগুণে 24, 3 36, 3 12 36, আর 12 একে 12, আর 7 12 84, 23 17। তাহলে এখানে 12 হচ্ছে গসাগু। তো গসাগু যে বেরোলো আমাদের, সেটা দ্বারা আমরা কি করব, এদের ক্ষেত্রফলকে ভাগ করব। তাহলে দেখো 276 সেন্টিমিটার আর 204 সেন্টিমিটার, এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল। এখানে আমরা যদি 12, মানে এই যে 12 সেন্টিমিটারে কী হচ্ছে, এগুলো একটা স্কোয়ার হচ্ছে, 12 সেন্টিমিটার স্কোয়ারের যে পাথরগুলো আর কি। তাহলে 12 12 144 সেন্টিমিটারের বর্গাকার পাথর দিয়ে আমরা দেখব কতগুলো ম্যাক্সিমাম পাথর দ্বারা এটা বানানো যায়। তাহলে একে কাটলে কত আসবে? 23। আর একে কাটলে কত আসবে? 17। তাহলে 23 × 17 কত হবে? 17 3 7 এখানে 1, 5 থাকলো 5, 7 3 34, 5 39। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 391। নেক্সট, যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হয়, তবে রম্বসটি পরিধি কত? তাহলে আগে আমরা হালকা করে একটা রম্বস এঁকে নিই। রম্বস তো হচ্ছে না ঠিক, হ্যাঁ যাই হোক, মনে করো না এটা রম্বস। তো দেখো এখানে বলেছে এটা একটা, এটা কত লেন্থ বলছে? 24, আর এটা বলেছে 10। তাহলে এটা হবে রম্বস সবসময় হাফ হাফ ভাবে ভাগ করে, অর্থাৎ এটা 5 হলে এটাও 5 হবে, এবং এটা 12 হলে এটাও 12 হবে, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে যদি আমরা শুধু এই পার্টটা দেখি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, শুধুমাত্র এই পার্টটা দেখব, এই পার্টটা। এখানে দেখো লম্বটা আছে কত? 5, ভূমিটা কত আছে? 12, আর এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে আমরা ট্রিপলেট জানি, 5 12 থাকলে অতিভুজটা সবসময় কত হবে? 13 আসবে। তাহলে রম্বসের একটা বাহু যদি 13 হয়, তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 13 52 হবে। তাহলে পরিসীমা হবে অপশন সি, 52 সেন্টিমিটার। এখানে অপশন উত্তর ভুল দেওয়া আছে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন ব্যক্তি 3 মাসের আয় 4 মাসের ব্যয়ের সমান। যদি ব্যক্তির বার্ষিক সঞ্চয় 1400 টাকা হয়, তবে তার বার্ষিক আয় কত? তাহলে এখানে কি বলেছে দেখো, 3 মাসের আয় 4 মাসের ব্যয়ের সমান। তাহলে ইনকাম, আর এখানে এক্সপেন্ডিচার। তাহলে দেখো ইনকাম যে আছে, ইনকাম ধরি আমি এক্স পার মান্থ, তাহলে 12 মাসে ইনকাম কত? 12x, ঠিক আছে। এবং ধরো এক্সপেন্ডিচার সমান ধরি, মানে খরচা সমান ধরি আমরা যদি ওয়াই, তাহলে এখানে 12x সমান কত আসছে? 14y, সরি 16y, কারণ 3 মাসের আয় 4 মাসে ব্যয় সমান, অর্থাৎ 3x সমান হচ্ছে 4y। তাহলে 4 3 12x সমান 16y। আবার বলেছে দেখো, যদি ব্যক্তির বার্ষিক সঞ্চয় 1400 টাকা হয়, তাহলে 12 মাসে ব্যয় কত হবে? যদি প্রতি মাসে ওয়াই হয় ব্যয়, তাহলে 12 মাসে ব্যয় হবে 12y, তাই তো? তাহলে এখন কি বলেছে? 12x মাইনাস 12y সমান বলেছে 1400 টাকা, ঠিক আছে। তাহলে 12x সমান হচ্ছে 16y, এখান থেকে পাচ্ছি 1 নাম্বার থেকে। তাহলে 16y মাইনাস 12y সমান হচ্ছে 1400। তাহলে 4y সমান হচ্ছে 1400। তাহলে y সমান হচ্ছে 1400/4। তাহলে প্রত্যেকটা বার্ষিক আয় কত? বার্ষিক আয় তাহলে কত? 1 নম্বর সমীকরণে পাই 12x সমান হচ্ছে 16y, অর্থাৎ বার্ষিক আয় সমান হচ্ছে 16y। তাহলে y এর মান কত? 1400/4। তাহলে 4 4 কেটে গেল, তাহলে 4 14 5600।
সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি। আমাদের নেক্সট কোশ্চেন, পিতা এবং জ্যেষ্ঠ পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর। পিতা এবং কনিষ্ঠ পুত্রের বয়সের গড় 32 বছর। যদি কনিষ্ঠ পুত্রের বয়স 16 বছর হয় তবে জ্যেষ্ঠ পুত্রের বয়স কত? তো দেখো, খুব ইজি অঙ্ক। কি না, দেখো কনিষ্ঠ পুত্রের বয়স যদি 16 বছর হয়, দেখো পিতা ও কনিষ্ঠ পুত্রের গড় বয়স হচ্ছে 32 বছর। তাহলে পিতাকে পি দিয়ে ডিনোট করছি, কনিষ্ঠ পুত্রকে ওয়াই দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তাহলে তাদের টোটাল বয়স কত? 64 বছর। তাহলে ওয়াই সমান কত বলেছে? 16 বছর। তাহলে 64 মাইনাস 16 সমান কত হচ্ছে? পিতার বয়স কত হচ্ছে? 6 আর কত, যদি 8 যদি 2 আর 4 6, 48 বছর। আবার হচ্ছে পিতা ও জ্যেষ্ঠ পুত্রের গড় বয়স 35, তার টোটাল বয়স কত হবে? টোটাল হবে 70। তাহলে জ্যেষ্ঠ পুত্রের বয়স কত হবে? এটা হচ্ছে 70টা হচ্ছে পিতা প্লাস এল্ডার অর্থাৎ সমান হচ্ছে 70। তাহলে এখান থেকে আমি যদি পিতার বয়স বাদ দিয়ে দিই, মাইনাস পি করে দিই, তাহলে এখানে মাইনাস 48, অর্থাৎ এখানে অ্যাপ্লাই করছে এল্ডার ব্রাদারের বয়স কত? 70 থেকে 48 বাদ যদি দিই আমরা, কত হচ্ছে? 22। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা পড়তে থাকো, আমরা যতটুকু পারবো তোমাদেরকে সাপোর্ট করে যাব। থ্যাংক ইউ।